দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের আড্ডায়। একাত্তর টেলিভিশন শুধু সাংবাদিকতা নয়, অর্থাৎ দায়সারা সাংবাদিকতা নয়, দায়িত্বশীল সাংবাদিকতাটাই করতে চেয়েছে একাত্তর টেলিভিশনের সংবাদকর্মীরা এবং আমরা। আর তাই দেশ, রাজনীতি, অর্থনীতি কিংবা খেলার মাঠ, একাত্তরের লেন্সে প্রতিটি ফ্রেমেই উঠে আসে গণমানুষের স্বার্থ। বিগত সময়ে দেশ জুড়ে আলোচিত তেমনই কিছু প্রতিবেদনের পেছনের গল্পগুলো শুনতে চাই আমরা, এবং সেই গল্প শুনতে একাত্তরের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একাত্তরের বিশেষ আয়োজনে রিপোর্টার্স আড্ডায় আমাদের একাত্তর টিভির এক ঝাঁক তরুণ প্রতিভাবান সাংবাদিকদের সাথে প্রতিষ্ঠা বার্ষিকীর এই জমকালো আড্ডায় আছি আমি শফিক আহমেদ। শুরুতেই আমাদের সাথে আমাদের সহকর্মী হিসেবে আছেন সবুজ মাহমুদ, আপনাকে স্বাগত। আশিক মাহমুদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি, এবং সুমন তানভীর। থ্যাংক ইউ। মূলত আমরা জানি যে আপনারা তিনজনই অপরাধ বিষয়ক অনুসন্ধানমূলক বেশিরভাগ কাজ করে থাকেন। সম্প্রতি আপনাদের, বিশেষ করে আমরা যদি বলি গেল এক বছরে, এই 14 বছর পেরিয়ে একাত্তর টেলিভিশনের 15 বছরের যাত্রায় আমরা দেখেছি যে আপনাদের অনেকগুলো প্রতিবেদন বিশেষভাবে আলোচিত হয়েছে, দর্শক প্রিয়তা, এমনকি আপনাদের এই তিনজনেরই বেশ কিছু প্রতিবেদন প্রচারের পর সরকার বা কর্তৃপক্ষ এসবের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। সো আমরা যদি এই জায়গায় আলোচনাটা আসি, যে যেমন সবুজ মাহমুদের, আপনার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমরা হাসপাতালে যেটি আমরা দেখলাম যে দালাল চক্রের এক ভয়ঙ্কর প্রতারণা, সেই প্রতারণা আপনি রোগীকে ভুল তথ্য দিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া, সেটি যেমন ছিল, অতিরিক্ত বিল আদায়ও একটি অন্য আর একটা বাণিজ্য ছিল। ক্যামেরা তাক করতে দৌড়ে পালায় দালাল, সেই ছবি কিন্তু ভাইরাল হয়। এবং তারপরে শুধু তাই নয়, আমরা এর বাইরেও বলতে পারি যে হাসপাতালের অনুসন্ধানে উঠে আসে আরও ভয়ঙ্কর নানা দিকের চিত্র। এই চিত্রগুলো যেমন একটা ঘটনা আমরা যদি বলি, খুবই ভয়ঙ্কর ঘটনা, যে লিফটম্যান তিনি রোগীর শরীরে ইঞ্জেকশন দিচ্ছেন। এরকম যখন সংবাদ একাত্তর টেলিভিশনে প্রচার হয়, তারপর নড়ে চড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা প্রশাসনের লোকজন। তো হাসপাতাল একটা রিপোর্ট করার পর সেটি যে প্রভাব তৈরি হয়, কিন্তু সেটিতে একটি হাসপাতালের আপনি করেছেন, এরপরে ওই হাসপাতালেরই বা এখন বর্তমান পরিস্থিতি কি, বা কোন প্রেক্ষাপটে আপনি কিভাবে খবরের সন্ধান পেলেন, এবং এই ঘটনাগুলো অনেকেরই জানা, কিন্তু ক্যামেরায় তুলে আনার এই বিষয়গুলো যদি আমাদেরকে শুরুতে একটু শেয়ার করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আসলে আমি যখন এই হৃদরোগ ইনস্টিটিউটের এই দালাল চক্রের দৌরাত্ম নিয়ে তথ্যটা পাই, এবং তথ্যটা পাওয়ার পরে আমি আরও নিজে কিছু গোপনে যে এই অনুসন্ধানগুলো করে আসলে এই ধরনের তথ্যগুলো আসলে সঠিক কিনা, যখন আমি এটা নিচ্ছিলাম, ইন দ্য মিনটাইমে আমি একটা তথ্য পাই যে একজন রোগী মানিকগঞ্জ থেকে এসেছিল। সেই মানিকগঞ্জ থেকে আসা রোগীটা এই হৃদরোগ ইনস্টিটিউটে, মানে সেই রোগীটার অবস্থা আশঙ্কাজনক ছিল। আসার সাথে সাথে তারা প্রথমে জরুরি বিভাগে নিয়ে যায়, এবং জরুরি বিভাগ থেকে যখন প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদেরকে বলা হয় যে এখানে আপনাকে পরবর্তী অন্য ডিপার্টমেন্টে পাঠানো হয়। ইন দ্য মিনটাইম যখন জরুরি বিভাগ থেকে অন্য ডিপার্টমেন্টে যাচ্ছিল, তখন সেখানকারই একজন ওয়ার্ড বয়, যে আসলে ওয়ার্ড বয় সে হিসাবে কাজ করে, কিন্তু সে আসলে ওইখানকার শ্রমিকদের নেতা হিসেবে দীর্ঘদিন সেখানে কাজ করছিল, এবং পরবর্তীতে সে আসলে মূলত কাজ করে দালাল হিসেবে বিভিন্ন বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেগুলোর সাথে তার কন্ট্যাক্ট করা থাকে, এবং সে সেখানে রুগী পাঠিয়ে তাদের কাছ থেকে একটা কমিশন বাণিজ্য পায়। তো সেই রুগীটাকেও সে নেয় এবং বলে যে আপনার এখানে কোনো চিকিৎসা হবে না, আপনার দরকার আইসিইউ, আপনি আমাদের একটা হাসপাতাল পরিচিত আছে, সেখানে গেলে আপনি ভালো চিকিৎসা পাবেন এবং আইসিইউ ব্যবস্থা হবে, এবং টাকা খুব কম লাগবে, এরকম প্রতিশ্রুতি দেওয়ার পরে যখন রুগী দেখে যেখানে তার আইসিইউর ব্যবস্থা নেই, তখন তারা সেই প্রলোভনে তারা পা দিয়ে তারা হচ্ছে যে সেই হসপিটালে যায়, এবং সেখানে যে তারা দেখতে পাচ্ছে তারা একটা প্রতারণার জালে পড়ে গেছে, একের পর এক বিল ধরাচ্ছে, এবং তারা আসলে আইসিইউর নামে যে নিয়ে গেছিলো সেখানে আসলে ওই ধরনের আইসিইউ সেবা পায়নি। এবং এই তথ্যগুলো পাওয়ার পরে রুগীটাকে আবার যখন হৃদরোগ হাসপাতালে নিয়ে আসে, তারা ওইখানে তাদের সাথে বনিবনা না হওয়ার কারণে, এবং তাদেরকে একটা বড় অঙ্কের টাকা সেখানে দেওয়া হয়, এবং টাকাটা ঠিকমতো না দেওয়ার কারণে রোগীর যে ছেলে তাকে মারধরও করা হয়। এবং পরে যে আমি যখন ওই লোকটাকে ধরি, মানে যে প্রশ্ন করি যে আপনি যে এই রোগীর সাথে এরকম করেছেন, তখন কিন্তু সে ওই ক্যামেরা দেখেই দৌড়ে পালায়। আসলে আমরা তাকে প্রশ্ন করতে গিয়েছিলাম, তাকে দৌড়ানো বা তাকে হয়রানি করা আমাদের উদ্দেশ্য ছিল না।
আমরা জানি এবং আমাদের যারা জেলায় বা বিভাগে যারা কাজ করে আমাদের একাত্তর টেলিভিশনের প্রতিনিধিরা, তারা অনেকেই এইরকম ঘটনার সত্যতা পেয়েছে যে একটা দালাল চক্র তৈরি হয়েছে, যে রুগী ভাগিয়ে নিয়ে, অর্থাৎ সরকারি হাসপাতাল থেকে ভাগিয়ে নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তির মাধ্যমে সেখানে কমিশন, তারা মোটা অঙ্কের কমিশন পাচ্ছেন। এটা সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল দুজনেরই যোগ সাজস আছে। নিশ্চয়ই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রশাসন এই বিষয়ে আপনার এই প্রতিবেদন এবং সারা দেশের খবর নিয়ে তারা যথাযথ ব্যবস্থা নিলেই কেবলমাত্র এই সংকটের সমাধান হতে পারে। আমরা আসবো আপনার কাছে, কিন্তু আরেকটা স্টোরি ছিল, মানে আরেকটা নিউজ, যে মাত্র 2 বছর 10 মাস বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার দাবি, এই যে ভুয়া মুক্তিযুদ্ধের সনদ ব্যবহার করে সাব রেজিস্ট্রির চাকরি এবং সম্পদের পাহাড় গড়ে 1.5 শতাধিক ব্যক্তির সাথে প্রতারণার চিত্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে টিম 71। সুমন তানভীর, আপনি তো এরকম মাদক সিন্ডিকেট এবং হাইওয়েতে বিশেষ করে যারা ট্রাক চালক বা লরি চালক বা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে বসে তারা অবাধে মাদক বিক্রি করছে এবং রাজধানীর টার্মিনালগুলোতেও আপনি সেই চিত্র তুলে ধরেছেন, আলোচিত হয়েছিল। কিন্তু সেটি তো তখন আলোচিত হয়েছিল, তখন বেশ কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছিল। তারপরে কি পরবর্তী সময়ে ফলো আপগুলো করেছিলেন? আমি ফলো আপগুলোর আগে আপনাকে আসলে এই স্টোরির একটু পিছনের গ্রাউন্ডে আসলে বলা দরকার। আমরা সাধারণত অনুসন্ধানে যারা কাজ করি, শুধু আমাদের টেলিভিশন নয়, হয়তো অন্য টেলিভিশনেও যারা কাজ করে, আমরা দিন শেষে টেলিভিশনে 3 মিনিট 4 মিনিট কিংবা 5 মিনিটের একটা প্রতিবেদন দেখি, কিন্তু এই প্রতিবেদনের পেছনে কিন্তু অনেক বড় গল্প থাকে। আমি 71-এ এসেছি 5-এর পরে, এই স্টোরিটা নিয়ে আমি লেগেছিলাম 3 বছর হলো। এর আগে আমি যে স্টেশনে ছিলাম সেই স্টেশনকে আমি বলেছিলাম, আমি কোনো এক ড্রাইভারের কাছ থেকে জাস্ট ক্লুটা পেয়েছিলাম যে এরকম কাজ এই কুমিল্লা রোডে হয়। আমার সেই একটা জিনিস আসলে বলে রাখা ভালো, যে কোনো স্টেশন আসলে একটা বড় ব্যাপার একটা ক্রাইম রিপোর্টারের কিংবা যে কোনো রিপোর্টারের মেধা বিকাশের জন্য। আমি যত প্রতিভাবানই হই, আমার ইনস্টিটিউশন যদি আমার সাপোর্টে না থাকে, আমি কিন্তু আসলে সেটা দেখাতে পারবো না। যার জন্য আমি প্রেক্ষাপটটা বললাম যে আমি সেই সময় চেয়েছিলাম, কিন্তু সেই সময় লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে আনুষঙ্গিক সাপোর্ট কিন্তু আমি পাইনি। 5-এর পরে আমি যখন এখানে আসলাম, দেন আপনাদের সঙ্গে যারা আপনি আছেন সিওর সঙ্গে যখন কথা বললাম, আপনারা এক বাক্যে যখন বললেন হ্যাঁ কাজটা করতে পারেন, দেন আমি কিন্তু প্রথমে সিভিলে, মানে আমি ব্যক্তিগতভাবে ওখানে গিয়েছি, গিয়ে আমি ওই জায়গাগুলো আসলেই কাজটা করে কিনা, কারণ আমি আপনার কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিলাম, নিয়ে গিয়ে দেখলাম আসলে হয় না। তখন তো আমি যেহেতু নতুন একটা স্টেশনে এসেছি, আমার মুখ থাকবে না। সো আমি গোপন ক্যামেরা নিয়ে সেখানে গেলাম এবং একটা টাকা আমি নিজের টাকা দিয়ে ভাড়া করলাম। আমি জানি আমার স্টেশনের উপর ওই কনফিডেন্টটা ছিল যে আমি যদি আসলে পাই জিনিসগুলো, দেন আমার স্টেশন আমাকে সাপোর্ট দেবে। কিন্তু এইখানে কিন্তু সবচেয়ে বড় রিস্ক, তখন আমি একদম সিভিল, আমার উপর যদি কোনো অ্যাটাক হয়, কারণ আমি তো ফুটেজ নিচ্ছি, সেটা যদি ওরা কোনোভাবে ধরতে পারে তাহলে কিন্তু আমাকে ছাড়বে না। আর আমার স্টেশন এখন ওই জায়গার থেকে আমি আপনাকে এবং আর একজন যিনি আমাদের তত্ত্বাবধান করেন তাকে শুধু আমি টাচ দিয়ে গিয়েছি যে কোনো বিপদে পড়লে আমাকে সাপোর্ট দিবেন। এবং আপনাকে বলে রাখতে চাই যে আমার যে প্রতিনিধি ছিল তাকেও আমি জানাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই কুমিল্লা রোডে এই কাজগুলো চলে, এটা আসলে আমি প্রথম জানছি বিষয়টা এমন হন না। এটা ওইখানকার যারা প্রতিনিধি আছে তাদের অবশ্যই মানে সবারই জানার কথা, যে যদি আমি এটা জানাই যে যদি লিক হয়ে যায় তখন আসলে কি হবে। তো সেই জায়গা থেকে আমি আসলে গেলাম, গিয়ে আসলে যা যা শুনেছিলাম তার সব কিছুই আমি ওপেনে পেয়েছি, যেগুলো আসলে প্রতিবেদনে কিন্তু ওই সময় এসেছে। এবং দেন আমি যখন আমরা আরেকটি প্রতিবেদন যেটি বিশেষভাবে আলোচিত হয়েছিল, যে বিদ্যুৎ বিক্রি নিয়েও আলোচিত বেশ কিছু প্রতিবেদন আপনার ছিল, এবং রাজধানীর বস্তিগুলোতে যে দুর্ঘটনার অন্যতম কারণ অবৈধ গ্যাস সংযোগ এবং বিদ্যুৎ সংযোগ। কিন্তু সেটি তো আমরা সংবাদ করি, সংবাদের পর আমরা দেখি যে সেখানে বেশ কিছু লাইন বিচ্ছিন্ন করা হয়, কিন্তু পরে আবার স্বাভাবিক হয়। এই বিষয়গুলোর করতে গিয়ে আপনি কোনো বিপদের মধ্যে পড়েছিলেন কিনা, এমনকি তার পরবর্তী সময় এই ঘটনাগুলোর এখন কি পরিস্থিতি? কারণ একদিন একটা রিপোর্ট করার মধ্য দিয়েই কিন্তু কাজ শেষ হয় না। আমরা দায়বদ্ধ সাংবাদিকতা করতে চাই। বিপদের কথা যদি বলেন, আমি বিদ্যুতের বিপদের আগে আমি এই আমাদের যে মাদকের কাজটা ছিল, এইটাতে অনেক বড় বিপদে আমি পড়েছিলাম। আমি যদি একটু আপনার সাথে শেয়ার করি যে আমাদের ক্রাইম রিপোর্টগুলো করার সময় না মাইক্রো সেকেন্ডের ব্যবধান, আপনি মাইক্রো সেকেন্ডে যদি আপনার সিদ্ধান্ত হেরফের হয়ে যায়, আপনি একটা বিরাট বিপদে পড়ে যাবেন। আমরা যখন টার্মিনালের মাদক নিয়ে কাজ করতেছিলাম, সাইদাবাদ টার্মিনালে আমরা যখন গেলাম, আমরা ওখানে সিভিলে আগে ফুটেজগুলো সব সংগ্রহ করেছি, এবং ফাইনালি আমরা যেদিন ক্যামেরা নিয়ে গেলাম, আমাদের দেখে সবাই দৌড় দিয়ে পালালো। ওই পর্যন্ত ঠিক ছিল, জাস্ট 10 মিনিট সময় দিচ্ছে আমাকে। 10 মিনিটের ভিতর ওরা ঘিরে ধরছে এবং 11 মিনিটের মাথায় ওরা অস্ত্র বের করছে। এখন
একটা আপনার সামনে যখন অস্ত্র বের করে ফেলছে, আপনি তখন কি করবেন? আপনি কি সিদ্ধান্ত নেবেন যে আপনার কি করার আছে? ওখানে দাঁড়াইলে গুলি করবে, আবার আপনি দৌড়ে পালালে আপনার জন্য আসলে একটা কি অপেক্ষা করছে আপনি আসলে জানেন না। ওই মাইক্রো সেকেন্ডের সিদ্ধান্তে কিন্তু আমরা ওখান থেকে সেফলি বের হয়েছি। এটা হচ্ছে একটা রিপোর্টারের আসলে একদম ইনস্ট্যান্ট আসলে আপনার যে প্রেক্ষাপট আপনি মোকাবেলা করবেন কিংবা সিদ্ধান্ত নেবেন, এটা একটা বড় ক্যাপাসিটি। আবার আপনি যেটি বলছিলেন যে আপনি এই বিদ্যুতের বিষয়টা, আমরা দীর্ঘদিন লেগেছিলাম। আমাদের জানা ছিল যে ডেস্কো ডিপিডিসির যে পোলগুলো আছে, এই পোলগুলো থেকে বিদ্যুৎ এই বস্তিগুলোতে যায়, এটা আমরা জানি। এখন কখন ওরা ওঠে, কখন বিদ্যুৎগুলো দেয়, এই জিনিসগুলোর পেছনে কিন্তু আমরা প্রায় 1 মাস লেগেছিলাম, এবং 1 মাসের ভেতরে আমরা পেয়েছি যে ওদের একদম পোলে ওঠা অবস্থায় আমরা পেয়েছি। এখন আপনার বুঝতে হবে যে এখন আপনার কাছে আমি যদি এভাবে আসি, যেহেতু আমাদের সময় সংক্ষেপের একটা ব্যাপার আছে, যে কোনো প্রতিবেদন 71 টেলিভিশনের দর্শকরা আপনাদের কাছে প্রত্যাশা করে যে সেটির পরবর্তী অবস্থা কি, এরকম ঘটনা কি শুধু রাজধানীর বস্তিগুলোতে, নাকি অভিজাত এলাকাও আছে, নাকি অন্যান্য শহরে আছে, বিভাগে আছে, সে বিষয়গুলো নিশ্চয়ই আপনি এবছর দর্শকদের যে চাহিদা, দর্শকদের যে প্রত্যাশা, তা পূরণে আপনি কাজ করবেন। আমি আসতে চাই, রাজধানীর অপরাধ জগতের হটস্পট বলা হয় মোহাম্মদপুর। সো এই মোহাম্মদপুরের একেবারে বড় অনেকগুলো ঘটনা, দিবালোকে, চাপাতি, দা এবং কিশোর গ্যাং সহ সর্বশেষ আমরা আরেকটি ঘটনা দেখলাম, জনাব আশিক মাহমুদ আপনি কভার করেছেন, যে জঙ্গল সলিমপুর। এই পুরো ঘটনাটা আপনি যদি জেনেভা ক্যাম্প সহ আপনি একটু মানে আপনার একটি অভিজ্ঞতা বা আপনার একটু এ বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে কতদূর হলো, কতদূর করার বাকি থাকে? ধন্যবাদ আপনাকে। মোহাম্মদপুর আসলে ঢাকার মধ্যে একটি অপরাধের রাজধানীতে পরিণত হয়েছে। যদি বলা হয় যে এটি আরেকটি জঙ্গল সলিমপুর, তা বললেও ভুল হবে না। কারণ মোহাম্মদপুরের এত বড় একটি এরিয়া, নতুন নতুন বেশ কয়েকটি হাউজিং তৈরি হয়েছে, যেগুলো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে। এই জায়গাগুলোতেই আসলে মূলত অপরাধগুলো সংঘটিত হচ্ছে, বিশেষ করে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল, বাড়ি দখল এবং কিশোর গ্যাংয়ের যে তাণ্ডব, এটি আসলে নিত্যদিনের ঘটনা। এবং এই কিশোর গ্যাংয়ের যে তাণ্ডব এবং এই জমি দখল, বাড়ি দখল, চাঁদাবাজি, এইগুলোর পেছনে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে রাজনৈতিক দলের নেতারা নানানভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, যে কারণে আসলে এই যে অপরাধের যে চিত্র, অপরাধের যে অপরাধীদের যে আপনি ধরন, যখন এই রাজনৈতিক দলের কথা বললেন, যখন তাদের নাম পরিচয় তুলে ধরছেন, সেই সমস্ত রাজনৈতিক দলের যারা নেতা, যারা তার দায়িত্বশীল, তারা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে? আমাদের রিপোর্টের পরে আমরা মোহাম্মদপুর এবং জেনেভা ক্যাম্প নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন যেমন করেছি, এখনও করছি। এবং প্রতিবেদন হওয়ার পরে যে সকল নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমাদের প্রতিবেদনের পরে অনেককে বহিষ্কার করা হয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, বেশ কয়েকজনের পদ স্থগিত করা হয়েছে, এমন বেশ কিছু ঘটনা ঘটেছে। এবং পরবর্তীতে আবার কয়েকজনের পদ ফিরিয়েও দেওয়া হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। এবং সর্বশেষ আমরা জেনেভা ক্যাম্প মোহাম্মদপুরের কিন্তু আরেকটি বিস্ফোরা। কারণ এই জেনেভা ক্যাম্পের যে মাদক, এই মাদকটাই কিন্তু পুরো মোহাম্মদপুর এবং রাজধানীতে ছড়িয়ে যায়। এবং এই মাদককে কেন্দ্র করে মাদকের টাকা জোগাড় করতে এই যে কিশোর গ্যাং সদস্যরা, তারা একটি পর্যায়ে এই যে চুরি, ছিনতাই, ডাকাতি বা এই যে চাঁদাবাজির ঘটনায় বা এই জমি দখলের যে কর্মকাণ্ড, এটাতে তারা লিপ্ত হয়। এবং তাদেরকে তো এক ধরনের শিশু সন্ত্রাসী থেকে শুরু করে এলাকার স্থানীয় যারা সন্ত্রাসী বা যারা অসাধু রাজনৈতিক যে সকল কর্মকর্তা, যারা চাঁদাবাজিতে লিপ্ত, তারা তো তাদেরকে ব্যবহার করছে। এবং এই মাদককে কেন্দ্র করে আসলে এই মোহাম্মদপুর কেন্দ্রিক অপরাধ বাণিজ্যটা খুব বেশি হচ্ছে। আপনার একজন আপনি একজন সংবাদকর্মী হিসেবে সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কাছে আপনার কোনো সুপারিশ মনে হয় যে এরকম একটা ব্যবস্থা নিলে এই যে কিশোর গ্যাং, মাদক কেনাবেচা, এগুলো সব বন্ধ করা সম্ভব? এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে এই যে জেনেভা ক্যাম্পের যে মাদক, এই মাদকের যে রুটগুলো আছে, অর্থাৎ মাদক যে জেনেভা ক্যাম্পে ঢুকছে, এই ঢোকার পয়েন্টগুলো যদি বন্ধ না করা যায়, মাদক ঢোকাটা যদি বন্ধ না করা যায়, তাহলে আসলে এই মাদকের যে বিস্তার, এটি আসলে রোধ করা সম্ভব না। আর এই যে যারা আসামিরা গ্রেপ্তার হচ্ছে, তারা যে প্রতিনিয়ত জামিনে বের হয়ে এসে আবারও একই অপকর্মে লিপ্ত হচ্ছে, এটিকে আসলে বন্ধ করতেই হবে। কারণ এটিকে বন্ধ করতে হবে, এবং এজন্য যদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি জোরালো পদক্ষেপ গ্রহণ করে, তাহলেই কেবল সম্ভব। আশিক মাহমুদ, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। সবুজ মাহমুদ, আপনাকেও ধন্যবাদ। এবং সুমন তানভীর, আপনাদের কাছে দর্শকদের প্রত্যাশা, 71 টেলিভিশন কর্তৃপক্ষের প্রত্যাশা, আগামী দিনে আপনারা আরও অনুসন্ধানী এই ধরনের প্রতিবেদন
তৈরি এবং প্রচার করবেন, এবং যার থেকে সরকার ব্যবস্থা নেবে এবং দর্শকরাও জানতে পারবে যে একাত্তর টেলিভিশন শুধু দায়সারা সাংবাদিকতা নয়, দায়িত্বশীল সাংবাদিকতার জন্যই একাত্তর টেলিভিশন তার সংবাদের শীর্ষে থাকবে। আপনাদের এই আড্ডায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।